নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের ড্রাকুলার কবলে এই গল্পের তৃতীয় পর্ব শোনাবো। যারা যারা গল্পের প্রথম ও দ্বিতীয় পর্ব শোনোনি তারা একবার শুনে নাও, তাহলে তৃতীয় পর্বটা তোমাদের বুঝতে ও জানতে সুবিধা হবে। তাহলে চলো আর দেরি করব না, শুরু করি। আমরা দ্বিতীয় পর্বে কিছুটা অংশ শুনব, তারপরে তৃতীয় পর্বে যাব। দ্বিতীয় পর্বে আমরা শেষের দিকে একটু শুনি। মুখে একটাও কথা নেই, থেকে থেকে শুধু অস্বাভাবিক রকম চমকে উঠছে বারবার। ডক্টর সিওয়ার্ডের বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড়ালো। মিনা স্বামীকে ভেতরে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। খবর পেয়ে ডক্টর সিওয়ার্ড ও অন্য একজন প্রবীণ ডাক্তার ভেতরে ঘরে থেকে ছুটে এল। আমরা এত পর্যন্ত দ্বিতীয় পর্ব পড়েছিলাম, তারপর থেকে তৃতীয় পর্ব শুনব। তাহলে চলো গল্পটা শুরু করি। দুজন ডাক্তার মিনার মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনল। সমস্ত কিছু শুনে তাদের মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। প্রবীণ ডাক্তার মেঝেতে বারবার পায়ের আঙুল ঘষে ব্যাপারটার সম্বন্ধে নিশ্চিত সিদ্ধান্তে আসতে চেষ্টা করল। জনাথন সোজা হয়ে বসল, ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল, আপনারা কি ব্যাপারটা আমার মন গড়া গল্প বলতে যাচ্ছেন? প্রবীণ ডাক্তার সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে না 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 মি হারকার, আমরা এটাকে কখনোই আপনার মন গড়া গল্প বলে মনে করছি না। আপনারা আমার কথার ওপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। আমি কাউন্ট ড্রাকুলাকে ভালোভাবে চিনি, কয়েকদিন কাছাকাছি থেকেছি। আমি নিঃসন্দেহে যে ওই লোকটাই রক্তচোষা কাউন্ট ড্রাকুলা। শয়তানটার চলাফেরা ভাবভঙ্গিমা আমার চোখের সামনে ভাসছে। আমি জীবনেও ভুলবো না ওকে। প্রবীণ ডাক্তার এবার বললেন, মি হারকার, আপনি কি নিঃসন্দেহ যে শয়তান ড্রাকুলা এখন লন্ডনে বিচরণ করছে? হ্যাঁ, এ বিষয়ে আমি স্থির, একটুকু সন্দেহের অবকাশ নেই। কথা দিচ্ছি আমরা শয়তানটাকে খুঁজে বের করবই। এই ব্যাপারে আমার সব রকম সাহায্য আপনারা পাবেন। পরদিন সকালে লন্ডনের এক দৈনিক পত্রিকায় এক রোমহর্ষক ঘটনা ছাপা হলো। এক রূপসী যুবতী এক শিশুকে কৌশলে চুরি করে। ব্যাপারটা নিয়ে শহরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে কোনো এক নির্জন স্থানে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার গলায় সূক্ষ্ম ক্ষতচিহ্ন, শুকনো রক্তে ছিদ্রের মুখ বন্ধ। শিশুটির দেহ প্রায় রক্তশূন্য। সেদিন লোকমুখে আরও কয়েকটা একই রকম মর্মান্তিক কাহিনী শোনা গেল। কেউ প্রত্যক্ষদর্শী, আবার কেউ বা লোকমুখে শোনা নানা রকম কাহিনী বর্ণনা করছে। সব মিলিয়ে লন্ডন শহরে রীতিমতো চাঞ্চল্য দেখা দিল। সবার মুখেই আতঙ্কের ছাপ। নিজের নিজের পরিবারের লোকজন, বিশেষ করে ছেলে মেয়েদের নিয়ে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে সব লন্ডনবাসী। প্রফেসর ভ্যান হেলসিং কোনো রকম মন্তব্য না করে প্রশ্ন করলেন, এ ব্যাপারে আপনার কি মতামত? আমার তো একই প্রশ্ন। আপনি কি মনে করেন ব্যাপারটা নেহাতি গুজব? আগে হলে হয়তো তাই বলতাম। লুসি ও মি হারকারের দেখার এই ব্যাপারটাকে আমি নিছক গুজব বলে উড়িয়ে দিতে পারছি না। তাহলে আপনি কি অনুমান করছেন কেউ না কেউ দিনের পর দিন শিশুদের আক্রমণ করে চলেছে? লুসির ব্যাপারটাও কি একই দাঁড়িপাল্লায়? তার মুখের কথা কেড়ে নিয়ে প্রফেসর ভ্যান হেলসিং বললেন, না না বন্ধু। তাহলে লুসির ব্যাপারটা কি? কি করে যে আপনাকে লুসির ব্যাপারটাকে বোঝাই আমি ভেবে পাচ্ছি না। মুহূর্তকাল নীরবে ভেবে দুপা এগিয়ে জানালার কাছে গেলেন। নীল আকাশের দিকে তাকিয়ে বললেন, শুনুন, আমাদের এই পৃথিবীটাই একটা রহস্যের কারখানা।
এর প্রতিটা আনাচে কানাচে যে কত অবিশ্বাস্য কাণ্ড ঘটে চলেছে তা বলে শেষ করা যাবে না। কোথাও কোথাও বিশাল আয়তন বাদুড়ের উৎপাত দেখা যায়। তারা প্রত্যেক রক্ত পিপাসু। তারা গরু বাছুর ও ঘোড়ার ওপর আক্রমণ চালায়। তাদের গা থেকে রক্ত শুষে নিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করে। আবার কখনো সমুদ্রের ওপরে দল বেঁধে উড়ে বেড়ায়। নাবিকেরা কখনো কখনো উন্মুক্ত অবস্থায় রাত কাটায়। যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, সেই সুযোগে রক্তচোষা বাদুড় দল বেঁধে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সকালে দেখা যায় হতভাগ্য নাবিকেরা মৃতদেহ ডেকের ওপর পড়ে আছে। লুসির ক্ষেত্রে আমরা ঠিক যেমনটা দেখতে পেয়েছিলাম ঠিক তেমনই। ডাক্তার সিওয়ার্ড অপলক চোখে প্রফেসর ভ্যান হেলসিংয়ের দিকে তাকিয়ে রইল। তার দেহ মনের ওপর ক্রিয়া করে চলেছে, মুখে রাশ উঠছে না। নিজেকে সামলে নিয়ে বললেন, তবে কি আপনি বলতে চাচ্ছেন লুসি বাদুড়ের দ্বারাই আক্রান্ত হয়েছিল? প্রফেসর ভ্যান হেলসিং কোনো উত্তর দিলেন না। ডাক্তার সিওয়ার্ড আবার বললেন, বাদুড়ের আক্রমণই লুসির মৃত্যু হয়েছিল আপনার বিশ্বাস? আর লন্ডনে সেরকম বাদুড়ের অস্তিত্ব আছে বলে আপনি বিশ্বাস করেন? করি, কিন্তু রক্তচোষা বাদুড়ের চেয়েও ভয়ঙ্কর কিছু লুসির মৃত্যুর জন্য দায়ী বলে আমার মনে হয়। আর লুসি নিজে এখন? কথা বলতে বলতে ডাক্তার সিওয়ার্ড চেয়ারে সোজা হয়ে বসলেন। তারপর চোখ দুটো কপালে তুলে বললেন, কি বলবো, লুসি এখন? আজও লুসির অস্তিত্ব সম্বন্ধে আপনি বিশ্বাস রাখেন? হ্যাঁ, ঠিক তাই। আমার দৃঢ় বিশ্বাস লুসি এখন শিশুদের রক্ত শুষে নিয়ে জঘন্য পিপাসা নিবারণ করছে। বলেন কি? আপনি কি পাগল হলেন? আপনি কি বলছেন আপনি নিজেই জানেন না। বিষণ্ণভাবে প্রফেসর ভ্যান হেলসিং মাথা ঝাঁকালেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি কথাটা আপনি বিশ্বাস করতে পারছেন না। আমি হলেও হয়তো আপনার মতোই অবিশ্বাসের দৃষ্টিতে আপনার দিকে তাকাতাম। হ্যাঁ, ঠিক তাই। আজ রাতেই চলুন, আমরা পুরনো গির্জাটার কাছে যাই। সেখানে মৃতদেহ সমাধিস্থ করা হয়। সেদিকে চোখ রেখে আড়ালে বসে থাকি। যেখানে লুসিকে সমাধিস্থ করা হয়েছিল তার কথা বলছেন কি? হ্যাঁ, গভীর রাতে সেখানে গেলে আশা করি আপনি আমার কথায় বিশ্বাস করবেন। রাত্রির অন্ধকার নেমে এলে তারা দুজনে নীরবে লুসির সমাধিস্থলে গিয়ে হাজির হলো। মাটি খুঁড়ে শবাধারটা বের করলো। প্রফেসর ভ্যান হেলসিং শবাধারের ঢাকনাটা খুললেন। শবাধার শূন্য। লুসির শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এক টুকরো পড়ে নেই। বাক্সটা দেখে মনে হয় কেউ যেন সন্তর্পণে লুসির মৃতদেহটাকে চুরি করে নিয়ে গেছে। ব্যাপারটা দেখে প্রফেসর ভ্যান হেলসিং মোটেই অবাক হলেন না। তার কাছে এটা যেন নিতান্তই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু ডাক্তার সিওয়ার্ডকে বড়ই বিচলিত মনে হলো। ওপর কিছু না বললেও আসলে কিন্তু একটা অবাঞ্ছিত ভয়ভীত তার মনে চেপে বসেছে। প্রফেসর ভ্যান হেলসিং তাকে নিয়ে কবরখানার ভেতরেই একটা গাছের আড়ালে আশ্রয় নিয়ে গোপনে লুসির কবরের দিকে নজর রাখলেন। ঘড়িতে রাত্রি 2টো বাজলো। এমন সময় সাদা ধোঁয়ার মতো একটা নারী মূর্তি যেন শূন্যে হেঁটে হেঁটে লুসির কবরের দিকে এগিয়ে এলো। প্রফেসর ভ্যান হেলসিং সজোরে ডাক্তার সিওয়ার্ডের একটা হাত চেপে ধরে বললেন, চলুন আমরা এবার এগিয়ে যাই। কথা বলতে বলতে একরকম জোর করেই টানতে টানতে ডাক্তার সিওয়ার্ডকে নিয়ে লুসির কবরের কাছে গেলেন। প্রফেসর ভ্যান হেলসিং ব্যস্ত হাতে আবার মমি বাক্সের ঢাকনাটা খুলে ফেললেন। আশ্চর্য ব্যাপার, লুসিকে মমি বাক্সের মধ্যে দেখা গেল এবার।
জীবিত অবস্থার থেকেও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তাকে। সতেজ মুখমণ্ডল, মুখে টাটকা রক্তের ছোপ, গাল বেয়েও 2-4 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। ডাক্তার সিওয়ার্ড পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল, চোখে মুখে ভীতির ছাপ সুস্পষ্ট। সর্বাঙ্গ তার থরথরিয়ে কাঁপছে। প্রফেসর ভ্যান হেলসিং স্বাভাবিকভাবে বললেন, দেখুন, লুসি রক্তচোষা কর্তৃক আক্রান্ত হয়েছিল। যতদিন বেঁচে ছিল দুঃস্বপ্ন দেখত, রাতে হঠাৎ ঘুমের ঘোরে হাঁটা দিত, কিন্তু মিনার সতর্ক দৃষ্টির ফলে সহজে তাকে আক্রমণ করতে পারেনি। তাকে একদিন সুযোগ বুঝে ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে শয়তানটার তার শরীর থেকে রক্ত শুষে নিল। রক্তচোষাটা বারবার তার কাছে এসেছে, লুসির রক্ত দিয়ে দিনের পর দিন নিজে তৃষিত আত্মাকে তৃপ্ত করেছে। দিনের পর দিন রক্ত কমতে কমতে একসময় মারা গেল। লুসির মৃত্যু বলতে আমরা যা বুঝি আসলে কিন্তু মোটেই তা হয়নি। লুসি আসলে রেগেল প্রাণবন্ত। সে সাক্ষাৎ রক্তচোষা হয়ে বিচরণ করতে শুরু করলো। তার অন্তরে এখন রক্ত তৃষ্ণা, নিদারুণ রক্ত তৃষ্ণা অনবরত তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। রাতে অন্ধকার পৃথিবীর বুকে নেমে এলে লুসি বেরোয় রক্তের খোঁজে, তার তৃষিত আত্মার তৃষ্ণা নিবারণ করতে। ডাক্তার সিওয়ার্ড কানে হাত দিয়ে আর্তনাদ করে উঠে বললেন, চুপ চুপ করুন, দয়া করে চুপ করুন, আমি আর শুনতে পারছি না। শুনুন, ধৈর্য করে শুনুন ডাক্তার সিওয়ার্ড, আমার মনে হয় পুরো ব্যাপারটা আপনার জানা দরকার। লুসির রক্ত তৃষ্ণা কি কোনোদিনই মিটবে না। ম্লান হেসে প্রফেসর ভ্যান হেলসিং বললেন, না, তার বুকে ছুরির ফলা গেঁথে না দেওয়া পর্যন্ত এ তৃষ্ণা কোনোদিনই মিটবে না। সমস্ত কথা শুনে ডাক্তার সিওয়ার্ডের মাথা ঝিমঝিম করতে লাগলো। সে কপালে হাত দিয়ে মাটিতে বসে বলল, প্রফেসর ভ্যান হেলসিং বলে চললেন, ব্যাপারটার আর্থার এরও জানা দরকার বলে আমি মনে করি। আপনার মতো তাকেও ব্যাপারটা আমি দেখাবো। ডাক্তার সিওয়ার্ড জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকালো। প্রফেসর ভ্যান হেলসিং আবার বললেন, হ্যাঁ, তারও জানা দরকার, নইলে আপনার মতো সেও পাগলের পোলা বলে ব্যাপারটাকে উড়িয়ে দেবে। সত্যি তো, এমন একটা অবিশ্বাস্য ব্যাপারকে স্বচক্ষে না দেখলে কেই বা বিশ্বাস করবে বলুন। কাল রাতেই তাকে নিয়ে আবার আমি এখানে আসব। তার প্রিয়তমা লুসির কাণ্ড কারখানা নিজের চোখে সে দেখুক। মধ্যরাতের কিছুক্ষণ পরেই তারা কবরখানা থেকে ফিরে এলেন। সকাল হলো। প্রফেসর ভ্যান হেলসিং গত রাতের অভিজ্ঞতার কথা আর্থার হমউড ও কুইন্সে মরিস এর কাছে সব কিছু খুলে বললেন। ব্যাপারটা তাদের মনে আগ্রহের সঞ্চার করল। সন্ধ্যার অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে প্রফেসর ভ্যান হেলসিং কুইন্সে মরিস ও আর্থার হমউডকে সঙ্গে নিয়ে কবরখানার দিকে রওনা দিলেন। তারা তিনজন হাঁটতে হাঁটতে লুসির কবরের কাছে গিয়ে দাঁড়ালেন। প্রফেসর ভ্যান হেলসিং মাটির তলা থেকে লুসির মমি বাক্সটা বের করলেন। আর্থার হমউড ও কুইন্সে মরিস রুদ্ধশ্বাসে ব্যাপারটা লক্ষ্য করতে লাগলো। প্রফেসর ভ্যান হেলসিং শবাধারের ঢাকনা খুলে দেখলেন মমি বাক্সটা একেবারে শূন্য। লুসি বা তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেখানে নেই। আর্থার হমউড ও কুইন্সে মরিস বিস্ময়ে হতবাক হয়ে গেল। প্রফেসর ভ্যান হেলসিং এবার তাদের নিয়ে আগের দিনের মতোই ধীরে ধীরে একটা মোটা গাছের আড়ালে নিঃশব্দে লুসির জন্য অধীর প্রতীক্ষায় দাঁড়িয়ে রইলেন। প্রায় 2 ঘন্টা নীরব প্রতীক্ষার পর আগের দিনের মতোই ধীরে ধীরে একটা সাদা নারী মূর্তি নীরবে কবরের দিকে এগিয়ে আসতে লাগলো। তার পিছনে একটা শিশু কাঁদতে কাঁদতে চলেছে। রাস্তার আলোয় তারা স্পষ্ট দেখতে গেল লুসির ঠোঁটে তাজা রক্তের ছোপ, গালেও 2-4 ফোঁটা তাজা রক্ত লেগে রয়েছে। তাকে রীতিমতো একটা দানবী বলেই মনে হচ্ছে।
প্রফেসর ভ্যান হেলসিং নীরবে আর্থার হেমউডের দিকে তাকালেন। আর্থার হেমউড চোখ দুটো বন্ধ করে আর্তনাদ করে উঠল, না, ওটা আমার লুসি নয়। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। প্রফেসর ভ্যান হেলসিং বলল, আমরা তার শাস্তির ব্যবস্থা করব। তার অতৃপ্ত আত্মার এরকম জঘন্য কাজকে কিছুতেই আমি করতে দেব না। এরকম। প্রফেসর ভ্যান হেলসিং জিজ্ঞাসু দৃষ্টি মেলে তার দিকে তাকালেন। আর্থার হেমউড আবার আর্তনাদ করে উঠল, প্রফেসর, আপনি নীরব থাকবেন না। চলুন আমরা এগিয়ে যাই। আমার স্বপ্ন সাধের লুসির আবার চিরশান্তির ব্যবস্থা করুন। প্রফেসর ভ্যান হেলসিং সঙ্গীদের নিয়ে লুসির মমি বাক্সের কাছে গেলেন। ঢাকনা খুলে দেখেন গত রাতের মতোই লুসি প্রসন্ন মুখে মমি বাক্সের মধ্যে শুয়ে আছে। গাল বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ার চিহ্নটাও তাদের নজর এড়ালো না। মৃত পায়ে লুসির কাছাকাছি যেতেই আর্থার হেমউডের মুখে বিষণ্ণতার ছাপ নেমে এলো। তার বুক থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এবারের কাজ দ্রুত এগোতে লাগলো। প্রফেসর ভ্যান হেলসিং ব্যস্ত হাতে কফিনটাকে একটু ডান দিকে সরিয়ে দিলেন। তারপর কোটের পকেট থেকে লম্বা একটা ভাঁজ করা ছোরা বের করে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে হাতের ছোরাটা লুসির বুকে গেঁথে দিলেন। মুহূর্তের মধ্যে মোচড় খেয়ে নিশ্চল নিথরভাবে এলিয়ে পড়ল লুসির রক্তাক্ত দেহটা। বন্ধুরা, আজকে গল্পটি এই পর্যন্তই। গল্পের চতুর্থ পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই আবার ফিরব। আর গল্পটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো।